সৌদি আরব সফরে গিয়ে আবারও বিশ্ব গণমাধ্যমের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং আলোচনার মুখে এক কাপ শরবত। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরেই সৌদি আরবকে বেছে নিলেন ট্রাম্প। আর এই সফরেই তৈরি হলো ইতিহাস। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হল বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও বিনিয়োগ চুক্তি। তবে এত কিছুর আড়ালেও সবার নজর কেড়েছে ট্রাম্পের কফি কাণ্ড। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হলো গাহুয়া নামের পরিচিত সৌদি কফি। সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি হাসি মুখে কফি খেয়ে ফেলেন। কিন্তু ট্রাম্প শুধু হাতে ধরে রেখেই বসে থাকলেন, এক চুমুকও খেলেন না। পরে সুযোগ বুঝে কফির কাপটা সরিয়ে রাখেন তিনি। আর এই নিয়েই তুঙ্গে উঠে গেল বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের বিচিত্র খাদ্যাভ্যাস নিয়ে বহুদিন ধরে নানা আলোচনা চলছে। ফাস্টফুডের প্রতি তার ভালোবাসা নিয়ে খবর কম হয়নি। বিশেষ করে ম্যাকডোনাল্ডসের প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা, আর সেটিকেই যেন সম্মানে রূপ দিল সৌদি আরব। ট্রাম্পের সফরকে মাথায় রেখে বিশেষভাবে একটি মোবাইল ম্যাকডোনাল্ড ভ্যান প্রস্তুত করেছে সৌদি প্রশাসন, যা ট্রাম্পের জন্য বিমানবন্দর সংলগ্ন ভিআইপি জোনে রাখা হয়। এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই তৈরি হয় হাস্যরসের ঝড়। অনেকের মতে এটা নিছক সৌজন্য নয়, বরং ট্রাম্পের মন জয় করার কৌশল। আবার অনেকে একে দেখছেন সৌদি স্মার্ট ডিপ্লোমেসি হিসেবে। সব মিলিয়ে এই সফরের রাজনীতি ও অর্থনীতি যতই গুরুত্ব পাক না কেন, এক কাপ কফি আর এক বক্স ফ্রেঞ্চ ফ্রাই যেন ঠিক আলোচনার কেন্দ্রে চলে আসে, সেটা আবারও প্রমাণিত হলো। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। সম্পর্ক ঘনিষ্ঠ করতে ও নতুন বিনিয়োগের আশায় একসাথে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু সৌদি আরব থেকেই $1 ট্রিলিয়ন বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প। এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি। তবে মধ্যপ্রাচ্যের 3 মুসলিম দেশে সফর করলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন হুতিদের উপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন, তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একই সঙ্গে রোববার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের বন্দী অ্যাডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্পের এ সফরের আগেই $1 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আর এসব অস্ত্র ক্রয় করবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে এ সফরে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র চুক্তি ঘোষণা করতে পারেন। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে 200টি অত্যাধুনিক F-15X যুদ্ধবিমান। জানা গেছে সফরে কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করতে পারেন। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার, যেটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স 1-এ যুক্ত হতে পারে। যদিও কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি উপহার হিসেবে দেওয়া হবে না, বরং এটি সাময়িক ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। একদিকে আরব দেশগুলোকে কাছে টানছে ট্রাম্প, অন্যদিকে ইসরায়েলের সাথে বাড়ছে উত্তেজনা। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। যদিও দুই নেতার বিভেদের বিষয়টি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রশাসনের নেতারা। তাওফিকুল ইসলাম, আজকাল। সুদিন আসতে কদিন বাকি। অনেক হতাশাগ্রস্ত মানুষ এমন প্রশ্ন করেন। প্রশ্নটি কিন্তু কোটি ফিলিস্তিনিরও।
দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বছরের পর বছর কেটে যাচ্ছে সংকটে, ফুরিয়েছে খাদ্য, ধ্বংস হয়েছে বাড়িঘর, কোথাও মিলছে না নিরাপত্তা। তবে অবশেষে নতুন ঘোষণা পেতে যাচ্ছে ফিলিস্তিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত অনুসারে দিতে পারে স্বাধীনতার স্বীকৃতি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এ সম্মেলনের আগে গত 6 মে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে চলছে নানান জল্পনা। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন, তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এমন খবরই জানিয়েছে জেরুজালেম পোস্ট। সূত্র আরও জানায়, এ সম্মেলনে নিরাপত্তা, সামরিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি ঘোষিত হয়েছে এবং গালফ রাষ্ট্রগুলো শুল্ক অব্যাহতির মতো সুযোগ পেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সাবেক গালফ কূটনৈতিক আহমেদ আল ইব্রাহিম এ দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তির সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সৌদি বিশ্লেষক আহমেদ বুশকির মতে, সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগকে নিয়েই। ট্রাম্প নিজেই সম্প্রতি মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। ভারতীয় সংবাদ মাধ্যমে যে কোনো ঘটনাকে তিলকে তাল বানানো, অর্থাৎ স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সে দেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগ তো রয়েছেই, কিন্তু এবার আগের যাবতীয় মিথ্যাচারকেও যেন ছাড়িয়ে গেছে। পাক ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজার যুদ্ধের ছবিকে পাকিস্তানের হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতেই চালানো হচ্ছে অবিরাম এসব মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয়। ইন্ডিয়া টুডে করাচি বন্দরের হামলার খবর প্রধান শিরোনাম করে, কিন্তু এমন খবর আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি, তাই এর সত্যতা নিয়ে রয়েছে সংশয়। টাইমস নাও ও রিপাবলিক টিভি পাকিস্তানের সেনা অভ্যুত্থানের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে। আজ তাক টিভি তো পাকিস্তানের সেনা প্রধান অসীম মনিরের গ্রেপ্তারের দাবি করে বসে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ হওয়ার খবর রিপাবলিকান টিভি শিরোনাম করে। এসব সংবাদের অধিকাংশই যে ভুয়া তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এসব ভুয়া খবর ছড়ানোর কারণে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম শুধু বিশ্বাসযোগ্যতায় হারায়নি, পাশাপাশি পরিণত হয়েছে হাসির পাত্রে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতীয় গণমাধ্যমকে কার্টুন নেটওয়ার্ক বলে হাস্যরস করেছেন। নিজ দেশের সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ ও বিভ্রান্তিমূলক তথ্যের সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি সার্কাস বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করেন এই অভিনেত্রী। ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগিতার মধ্যে যেসব মিডিয়া কিছুটা সত্য তুলে ধরার চেষ্টা করে, সেগুলোর ওয়েবসাইট ব্লক করছে বিজেপি সরকার। ইতিমধ্যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সাইট
ব্লক করেছে কর্তৃপক্ষ। অন্যান্য দেশের তথ্য যেন ভারতীয়রা দেখতে না পারে সেজন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারতীয় সরকার। MR আকাশ, আজকাল।